আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তকণ্ঠে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। হাম এবং উপসর্গে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম ও উপসর্গে রোগী শনাক্ত হয়েছে মোট 1494 জন। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো 343-এ। খুবই জটিল পরিস্থিতি কিন্তু, এবং এখন পর্যন্ত নিশ্চিত হামরোগী 6490 জন। এছাড়া সন্দেহজনক হামরোগীর সংখ্যা 46,710। হামসন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয় 32,862 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 29,152 জন। আমাদের আজকের বিষয় খুবই সমসাময়িক এবং খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে হাম আতঙ্ক, এই যে এত মৃত্যু, এত শিশুদের অসহায় অবস্থায়, এই আতঙ্কের আসলে শেষ কোথায়, হাম আতঙ্কের শেষ কোথায়, এই বিষয়টি নিয়ে আজ আমাদের সাথে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে অতিথি আছেন দুজন। আমাদের সাথে আছেন ডাক্তার জাহিদ রায়হান, আমাদের আজকের অতিথি স্টুডিওতে আছেন ডাক্তার জাহিদ রায়হান, উনি অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, এবং আমাদের সাথে আছেন ডাক্তার আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে আমরা আসলে একটি কথা বলছিলাম যে হাম আতঙ্কের শেষ কোথায়, মানে এর যেন কোনো শেষই হচ্ছে না। এই যে শুরু হয়েছে, এবং তার একটা মূল কারণ হিসাবে বলা হচ্ছে যে গেল কয়েক বছর ধরে এই যে এত সংখ্যক শিশু নিয়মিত টিকার আওতায় আসেনি, এবং সেটি গেল 2-2.5 বছরের কথাই বলা হচ্ছে। এই যে টিকাদান ব্যবস্থা একটা বড় শূন্যতা তৈরি হয়েছে, এটির আসলে তৈরি হওয়ার মূল কারণটা কি ডাক্তার জাহিদ রায়হান? শুরুতে আপনার কাছে জানতে চাই। আমি প্রথমে একটু আশ্বস্ত করে নিই, সেটা হলো যে আতঙ্কটা কিন্তু এখন স্ট্যাটিক পর্যায়ে, প্লেচু আমরা বলি, এটা কিন্তু বাড়ছেও না খুব কমছেও না, একই লেভেলে আছে, এবং আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চলমান। সুতরাং এটা অবশ্যই আমাদের এই আউটব্রেকে একটা আশ্বাসের একটা কথা এটা। আর যেটা আপনি বললেন যে এটা কেন হলো, এটা কেন হওয়ার তো অনেকগুলো কারণ। তার মধ্যে অন্যতম হলো যে ভ্যাকসিনেশন ফেলিওর। আমরা বারবার এই কথাটা বলতেছি যে 20 সালের পরে কোনো ক্যাম্পেইন হয় নাই। ক্যাম্পেইনে একদম স্ট্রিক্টলি গ্রসলি এখানে 8-12% নন ভ্যাকসিনেটেড পেশেন্টরা কাভারেজে চলে আসে, বাচ্চারা। সেটা হয় নাই, এটার একটা সামেশন এফেক্ট হয়েছে। 1 2 নম্বর হলো যে একটা ফিনান্সিয়াল প্রোগ্রামের আওতায়, 18টা ফিনান্সিয়াল প্রোগ্রামের আওতায় কিন্তু সারা বাংলাদেশের হেলথ সেক্টরটা রান করতো। এটাকে ওপি বলা হয়, অপারেশনাল প্ল্যান। এটা গত ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বন্ধ করে দেন, যে কোনো বিকল্প ব্যবস্থা চালু না করেই। সুতরাং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, এইসবের পেছনে যে অনেকগুলো টাকা পয়সার প্রশ্ন জড়িত, খরচের একটা ব্যাপার চলে আসে, কেনাকাটা, ভ্যাকসিন, এগুলো হঠাৎ করে একটা মানে স্ট্যাগনেটেড হয়ে যায়। 2 নম্বর কারণ এটা। 3 নম্বর কারণ হলো যে গত বছর হেলথ ওয়ার্কাররা একদম ফিল্ড লেভেলে যারা এই ভ্যাকসিনেশনের সাথে জড়িত, ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত, তারা কিন্তু একটা স্ট্রাইকে যায় তাদের বাকি বকেয়া দেনা পাওনা এগুলো নিয়ে, এবং এটা প্রায় 3-4 মাস পারসিস্ট করে। তারপর আবার তারা কাজে যোগদান দেয়, এবং আমরা রিসেন্টলি তাদের নিয়ে মিটিং করছি, তাদেরকে নিয়ে আমরা বসছি, তারা আমাদেরকে আশ্বস্ত করছে তারা প্রোগ্রামটা কন্টিনিউ করবে, এবং তারা করতেছে এখন। তো এই গ্রসলি এই 3টা জিনিস অন্যতম কারণ এই ভ্যাকসিনেশন ফেলিওর এবং মেজলস আউটব্রেকের জন্য। আরেকটা জিনিস, রিসেন্টলি একটা নিউজ আসছে, সেটা হলো ইউনিসেফ কিন্তু অ্যালার্ট করছে গভর্নমেন্টকে যে আউটব্রেক হতে যাচ্ছে, ভ্যাকসিনেশন ফেলিওর হতে পারে, ভ্যাকসিনের সংকট দেখা দিতে পারে। তো এই সবগুলো মিলাই কিন্তু আমরা এই বিপদের মধ্যে পড়ছি। কিন্তু সেটা কিন্তু তৎকালীন যে উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান, তিনি কিন্তু বারবার সেটা অস্বীকার করছেন যে ইউনিসেফ বলেননি। এই যে একটা মানে সব জায়গায় কিন্তু এটি নিয়ে বারবার তর্ক বিতর্ক চলছে, সেটাকে আপনি কি বলবেন? ইউনিসেফ সেটাও যদি আমি বাদ দিই, আমি ধরে নিলাম যে ইউনিসেফ বলেনি, ইউনিসেফ টকড লাই, তারা মিথ্যা কথা বলতেছে, যদি এটা ধরেও নেই, তারপর কি ওনারা দায় এড়াতে পারবেন? ওনারা কি কোনো পলিসি মেক করার জন্য এখানে আসছিলেন? আজকে এতগুলো বাচ্চার মৃত্যুর দায় কে নেবে? এগুলো বললে তো হবে না। ডেফিনেটলি এখানে কোনো একটা ফেলিওর আছে। এখন আমি আপনাকে আরেকটা জিনিস বলি, বর্তমান সরকার এই ফেলিওরটা কেন, এটা নিয়ে চিন্তা করার কিন্তু আমাদের এখন সময় নেই। আমরা তো এক্সিকিউশন প্রসেসে আছি, এটা নিয়ে আমাদের কিন্তু সময় নেই। আমাদের একটাই মাত্র এখন উদ্দেশ্য যে আমরা কিভাবে এই আউটব্রেকটাকে আমরা কন্ট্রোল করব, বাচ্চাগুলোকে আমরা বাঁচাবো।
সুতরাং ফেলিওর কোথায় কিভাবে হচ্ছে এগুলো নিয়ে আমাদের চিন্তা করার ভাবনা করার সময় আমরা হয়তো করব, এবং গভর্নমেন্ট যেটা ভালো মনে করবেন উনি সেটাই করবে। কিন্তু এখন আসলে এটা নিয়ে ভাবার মতো সময় বা প্ল্যান করার মতো সময় কিন্তু আমাদের নাই। আমরা শুধু আউটব্রেকটা কিভাবে কন্ট্রোল করা যায়, ভ্যাকসিনেশনটা আমরা কিভাবে টার্গেট অ্যাচিভ করতে পারবো, এটা নিয়ে কিন্তু আমরা সময় দিচ্ছি, অন্য কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। সেটাই গুরুত্বপূর্ণ হওয়া সেটাই উচিত। গুরুত্বপূর্ণ। আমি যেমন ফয়সাল, একটু আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন। এই যে তিনি তো এক ধরনের ব্যাখ্যা দিলেন, আপনি কারণটা কি বলে মনে করেন? আমি কারণ মানে কোনো দোষ দেওয়া বা মানে ওই রকমভাবে বোধহয় বিশ্লেষণ করা উচিত না। বিশ্লেষণটা করতে হবে যে কিভাবে এই পর্যায়ে আমরা এসে পৌঁছাইলাম। এটা কিন্তু মানে 10-11 বছরের ঘটনা আজকে ঘটতেছে। 10-11 বছর থেকেই মানে আমরা যে ইমিউনাইজেশন কাভারেজ বলি, এই ইমিউনাইজেশন কাভারেজ কিন্তু যে পরিমাণে ডেটা দেওয়া হয়েছিল, উপাত্ত দেওয়া হয়েছিল, সেই পরিমাণে হয়নি। তখনকার সরকারের একটা বড় ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে আমরা গ্র্যাজুয়েট করতেছি। তো সেই গ্র্যাজুয়েশনের জন্য ওই ভাবনা মাথায় থাকাতে সব কিছুতেই ওনারা খুব ফুলায় ফাঁপায় ভালো কথা, ভালো জিনিস দেখাতে চেষ্টা করছে। কিন্তু তখনই ইমিউনাইজেশন কাভারেজ মানে কখনোই ওই 80-81% উপরে যায়নি, কিন্তু দেখানো হয়েছে 90-91%। এই যে মানে আমাদের পিছনের যে ঘটনাগুলা ঘটলো, তখন কিন্তু টিকা চলতেছে, কিন্তু তারপরে এসে 20-21-এর পর মানে কোনো ক্যাম্পেইন হয়নি। ক্যাম্পেইন তো মানে একদম মাস্ট। মানে আমরা যদি এই হামের থেকে মুক্তি পেতে চাই, তাহলে পরে আমাদেরকে এটার উপরে খুব সাংঘাতিকভাবে নজর রাখতে হবে। এই নজরের মধ্যে গাফলতি, মানে আমরা খুবই অনীহার মধ্যে দিয়ে ইচ্ছা মানে হইল না, এই বিগত সরকার যেটা নাকি উপদেষ্টাদের সরকার, তারা ঠিকমতো কি করলো না, মানে কোনো কিছুই ঠিক মতে মনোযোগ দিয়ে করে নাই। আমি তো বলবো মনোযোগের অভাব, প্ল্যানিংয়ের অভাব। তখন ঠিকই বলে টাকা পয়সা ছাড় হয়েছিল, কিন্তু অনেক দিন পরে তখন কে জানি বলছিল যে আমরা সরাসরি ওপেন টেন্ডারে আমি টিকা কিনব। কিন্তু ওপেন টেন্ডারের টিকা কিনতে গেলে যে প্রক্রিয়া, সেটা তো একটা সময়ের ব্যাপার। হঠাৎ করে আপনি ওপেন টেন্ডারে চলে যাবেন, মানে এই সব জিনিসগুলো কিন্তু মানে দেখার বিষয়। মানে এখানে ওই যে বিন্দু বিন্দু মহাসিন্ধু হয়েছে, এটা কিন্তু ওই এক বিন্দু থেকেই এই পর্যায়ে আমরা এসে হঠাৎ হয়নি। আমি একটা শেষ এখানে একটা জিনিস বলবো যে এই টিকা নিয়ে একটা ন্যাশনাল কমিটি আছে, নাইটেক বলে। সে নাইটেকের মানে মিটিং হইল আজকে প্রায় 4 সপ্তাহ বা 5 সপ্তাহ আগে। তাদের কিন্তু প্রথম রিকমেন্ডেশন ছিল যে একটা খুব বড় ধরনের একটা ইনভেস্টিগেশন কমিটি করা উচিত। এটা WHO রিকমেন্ডেশন যে আউটব্রেক হইলে পরে আউটব্রেক ইনভেস্টিগেশন কমিটি করা দরকার, যেখানে নাকি সব ধরনের লোকজন থাকবে, পেডিয়াট্রিশিয়ান থাকবে, ভাইরোলজিস্ট থাকবে, পাবলিক হেলথের লোকজন থাকবে, জেনারেল থাকবে। এই যে রিকমেন্ডেশনটা, এটা নাকি ঠিক জায়গায় পৌঁছায় নাই, এবং সেই রিকমেন্ডেশন অনুযায়ী কোনো কাজ হয়নি। যার ফলে হচ্ছে কি, যে যা পারতেছে, যার উপরে দোষ দেওয়া যায়, সব দোষ মানে আমার দোষ না, সব দোষ অন্যের। এখনকার মতে মানে এই যে জাহিদ ভাই বললেন যে আমাদের এখন হলো যে হামটাকে মোকাবেলা করা। তো একটা জিনিস বলে রাখি, হামের থেকে মারা যায় না, কিন্তু মারা যায় ওর থেকে যে কমপ্লিকেশন হয় তার থেকে মারা যায়। বলা উচিত যে হামের উপসর্গ থেকে জটিলতা হয়ে মারা গেছে 7টা শিশু, কিন্তু বলতেছে সবাই হামের থেকে মারা গেছে। কেননা হামের থেকে তো অনেক রোগী, আপনি তো কতগুলো সংখ্যা বললেন যে আজকে যারা আসছিল এই বিভিন্ন হাসপাতালের আউটডোরে, তাদের থেকে তো অনেক লোকজনই বাড়িতে চলে গেছে, তাদেরকে সামান্য কিছু চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। অনেকে ভর্তিও নিচ্ছে না, অনেক ভর্তিও নিচ্ছে না। তো যাই হোক, মানে এইটাতে আমাদের মনে হয়, আই এম শিওর যে ডক্টর জাহিদ এই বিষয়ে খুবই সচেষ্ট যে হোয়াট আর দি স্টেপস দ্যাট নিডস টু বি টেকেন, স্টেপস হ্যাভ বিন টেকেন।
মানে হামের টিকা ছিল না, টিকাটা তো অবশ্যই খুব জরুরি ভিত্তিতে আনা হয়েছে এবং সব জায়গাতেই টিকা দেওয়া হচ্ছে, কিন্তু পাশাপাশি অনেকগুলো কাজ আরো করতে হইতো। যেমন একটা কাজ, মানে আমি জানি না, সরকার মানে অনেক কাজে ব্যস্ত এখন নতুন সরকার, মানুষকে বলা যে এই যে হামে যদি একটা বাচ্চা আক্রান্ত হয়, ওই বাড়িতে বা ওই এলাকাতে যদি আরো অনেক বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো কিন্তু এই বাচ্চার থেকে সংক্রমিত হবে, তাহলে তো এই বাচ্চাটাকে একটু আইসোলেশন বা আলাদা করে রাখা উচিত, একে তো ওদের সঙ্গে খেলতে দেওয়া উচিত না। কিন্তু এইগুলোর কথা সরকার বলতেছে না। এই এই জায়গাটা আমি একটু ডাক্তার জাহিদ রায়হানের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে এইটা আমারও চোখে পড়েছে। শুধুমাত্র আবু জামিল ফয়সাল বলছিল যে খেলার জায়গার কথা, আমি হসপিটালগুলোতেও দেখেছি যে এই অ্যাওয়ারনেসটা আমরা মানে এই সরকারের, আমরা করোনার সময় যেভাবে বলেছিলাম, কোভিডের সময় সেভাবে বলা হচ্ছে না, বা এলাকাগুলোতে লকডাউন করে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা বাচ্চার আশেপাশে আরও কয়েকটা বাচ্চা খেলছে। আমি মুগদা হসপিটালে গিয়ে দেখলাম, আমি রিপোর্টও করেছি, একটা বাচ্চার সাথে দুইটা বাচ্চা, সুস্থ বাচ্চা ড্রয়িং করছে, একসাথে সব বাচ্চারা খেলছে, ওখানে অসুস্থ হামাক্রান্ত বাচ্চাও আছে, ওয়ার্ডেও কোনো আইসোলেশন নাই, জ্বরের বাচ্চা, নিউমোনিয়ার বাচ্চা সব একসাথে, এবং অনেকেরই অভিযোগ যে হসপিটাল থেকে আক্রান্ত হচ্ছে হামে, অন্য রোগ নিয়ে গেছে তারপরে আক্রান্ত হচ্ছে। এই জায়গাগুলোতে সরকার আরো বেশি সচেতনতা তৈরি করতে পারতো কিনা, যেটা বলছিলেন ডাক্তার আবু জামিল ফয়সাল। এটা অবশ্যই, আমি যদি একটা দেখি যে একটা অসুস্থ বাচ্চার পাশে একটা সুস্থ বাচ্চা খেলা করছে, এটা ল্যাক অফ কনসাসনেস। এখন এই সোশ্যাল কনসাসনেসটা তো কমপ্লিটলি অ্যালন গভর্নমেন্ট কিন্তু অ্যাড্রেস করতে পারে না, এটা সম্ভব না। আর আপনি করোনার সাথে কম্পেয়ার করলেন, করোনার সাথে কিন্তু এটার বেসিক কিছু ডিফারেন্স আছে। করোনায় খেয়াল করে দেখবেন, যখন পেশেন্টটা আক্রান্ত হলো তখন কিন্তু দেদারসে মারা যাওয়া শুরু করছিল ভ্যাকসিন আসার আগেই, এবং তখন সরকারের কোনো নো ওয়ে, কোনো পথ ছিল না, শুধু প্রচার করা ছাড়া যে আপনারা আইসোলেটেড থাকেন, হাঁচি কাশি, রেসপিরেটরি এটিকেট মেনে চলেন, মাস্ক পরেন। তারপরে সে মাস্কের বিভিন্ন কোয়ালিটির মাস্ক, বিভিন্ন এক্সপেন্সের মাস্ক, সেটার সাথে কিন্তু এটার বেসিক ডিফারেন্স। সেটা হলো যে আপনি যেভাবে বলেন না কেন, যে মৃত্যু আমাদের কাছে একেবারেই কাঙ্ক্ষিত না, আর একটা শিশু বাচ্চার মৃত্যু, যেটার জন্য বাচ্চাটা দায়ী না, আমরা দায়ী। তো তারপর আমি বলবো যে যত মানুষ, বাচ্চা আক্রান্ত হচ্ছে, মানুষ মানে অ্যাডাল্টও তো আক্রান্ত হচ্ছে, সেই তুলনায় কিন্তু আক্রান্তের হারটাও যেমন স্ট্যাটিক, মৃত্যুটাও স্ট্যাটিক। আমাদের আশার কথা এটা যে এটা বাড়ছে না, এটা কিন্তু আসলেই বাড়ছে না। কিন্তু আমরা তো এই সপ্তাহে দেখলাম না না, আমি 17 জনের মৃত্যু। না, 17 জনের মৃত্যুটা আমি বলি, এর আগের দিন আমি এটার আমি ব্যাখ্যা দিচ্ছি। আজকে হলো কত তারিখ? আজকে 8 তারিখ। 29 তারিখ থেকে ধারাবাহিকভাবে আক্রান্ত রোগীর সংখ্যা 1100 থেকে 1200-র ভেতরে ভ্যারি করছে। এটা আপনারাও দেখছেন, ভ্যারি করছে। এবং এই 1100-1200-র মধ্যে যেটা ভ্যারিয়েশন মৃত্যুর, সেটা 4 থেকে 6 জন। সুতরাং এটা কিন্তু একটা করসপন্ড করে যে এই হারের আক্রান্ত, এই হারে মৃত্যু। কিন্তু হঠাৎ করে গত পরশুদিন 17 জন মারা গেল, কিন্তু হাম রোগীর সংখ্যা বেড়ে হলো মাত্র 1300। মানে 150, সারা দেশে 150 রোগী বেড়ে যাওয়ার কারণে তাহলে 17 মৃত্যু কেন হলো? এই 17 জন মারা গেছেন হামের কমপ্লিকেশনসে, তারা হয়তো, ওনাদের হয়তো আর হায়াত ছিল না, ওনারা আক্রান্ত ছিলেন, ওই দিনটাতে আমরা এই মৃত্যু সংবাদটা পেয়েছি। এবং আমি ওই দিন বলছিলাম যে এটা আমরা প্রুফ করতে গেলে আমাদের পরের দিনের স্ট্যাটিস্টিক্সটা দেখা দরকার, এবং পরের দিনও একই দেখা গেল যে আমাদের ওই 1250 নতুন আক্রান্ত রোগীর সংখ্যা, ডেথ কমে আসছে 5 জনে, তার মধ্যে 1 জন কনফার্ম ডেথ, 2 জন কনফার্ম ডেথ, 3টা হলো সাসপেক্টেড ডেথ। হ্যাঁ, সুতরাং এটা করসপন্ড করে না। এই 17 জন হয়তো একই দিনে, এবং আপনি এখনও দেখেন আজকে এই 4 জন, 5 জন, 6 জন আছে, 17, 10 কিন্তু ক্রস করে নেই, 10ও ক্রস করে নেই। সুতরাং ওটা একটা সামিটিভ ইফেক্ট, ওটা কিন্তু হাম আক্রান্ত রোগীর সাথে করসপন্ড করা যাবে না। আচ্ছা, এই যে ঘটনাটা আবু জামিল ফয়সাল বলছিল যে বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়েছে, এটা এই যে একটা দোষ দেওয়ার ব্যাপারটাও যখন চলে আসলো, আমি একটু জানতে চাই, নিশ্চয়ই দর্শকেরও এটা একটা মূল প্রশ্ন, এই ঘটনাটার জন্য কি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারই দায়ী, এবং যে তার সময়কার যে স্বাস্থ্য উপদেষ্টা? আমি প্রথমে বলি যে আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু আজকে অন্তত 1 মাস ধরে বলছেন যে কাউকে দোষারোপ করার দরকার নেই,
আপনারা কাজ করেন। কিন্তু সাধারণ মানুষের কেউ কেউ তো তাদেরকে আইনের আওতায় আনার কথা বলছেন। হ্যাঁ বলছেন, এটা হয়তো সরকার করবেন এবং এটা জুডিশিয়াসলি করবেন আমরা আশা করি এবং আমরা এটা বিশ্বাস করি, এটা জুডিশিয়াসলি করবেন সরকার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন এগুলো করার কিন্তু আমাদের সময় নেই। সুতরাং কিভাবে হলো না হলো, আমরা শুধুমাত্র ভ্যাকসিনেশন প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য, যাতে সবাই 1,20,00,000 বাচ্চা যাতে আওতায় চলে আসে, সেটার জন্য যেখানে যেটুকু কারেকশন করার দরকার, যেখানে যেটুকু অ্যাড্রেস করার দরকার, যাকে যতটুকু বকা দরকার, ধমক দেওয়া দরকার, আমরা শুধু সেইটুকুই করছি। বাকিটা সরকার মহোদয় পরে দেখবেন, এই সময় ওনাদের হাতে আছে। আমরা শুধু ভ্যাকসিনেশন 20 তারিখে আমরা 1,80,00,000 100% আমরা টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করতেছি এবং আশা করি আমরা এটা করতে পারবো। এটুকুই আমাদের এখন প্ল্যান। আর এই যে দোষারোপ, যেটা সবাই কিন্তু মোটামুটি একটা ধারণা করছে যে কেন এটা হলো, সবাই মোটামুটি কিন্তু মাইন্ডসেট একটা হয়ে গেছে যে এই ফেলিওরটার কারণ কি, কারা দায়ী, এটা কিন্তু সবাই মোটামুটি আমরা বোঝার চেষ্টা করতেছি। এবং যাদেরকে আমরা দায়ী করার চেষ্টা করছি, যাদেরকে আমরা দায়ী করছি, ওনারা কিন্তু ব্যাখ্যা দেওয়া শুরু করছেন। তো আমরা মনে করি যে একটা এরকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা হেলদি ডিবেটের মধ্যেই যারা দায়ী তারা যেন আইনের আওতায় আসে। কিন্তু এই সময়টা এখন না, এই সময়টা আমরা এটা কন্ট্রোল করে নিই, আমরা মেজিলসকে অ্যাড্রেস করি, কন্ট্রোল করার পর এটা নিয়ে আমরা অবশ্যই সরকার মহোদয় এটা চিন্তা করবে। আবারও টিকা প্রসঙ্গে আসবো, অধ্যাপক ডাক্তার আবু জামিল ফয়সাল। এই যে হামিদ টিকাদান যে কর্মসূচিটা এখন চলছে, সেটার কি অবস্থা বলে আপনার মনে হয়, এবং নতুন সরকার আসার পরে কি কোনো অগ্রগতি হয়েছে টিকাদান কর্মসূচি? অবশ্যই অগ্রগতি হয়েছে এবং সারা দেশে এখন টিকা পাওয়া যাচ্ছে, টিকা দেওয়া হচ্ছে। কিন্তু টিকা দেওয়ার মধ্যে কিছুক্ষণ আগে ডক্টর জাহিদ বলতেছিলেন যে মাঠ পর্যায়ে কিন্তু টিকা দেওয়ার জন্য মানে কর্মীর দরকার পড়ে, হেলথ অ্যাসিস্ট্যান্টদের দরকার পড়ে। প্রথমত হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট সেই বিগত দিনে যত সংখ্যায় ছিল অনেকেই রিটায়ার করে গেছে, সংখ্যা এখন ভেকেন্ট, হেলথ অ্যাসিস্ট্যান্ট নাই সেই জায়গাতে। আবার হেলথ অ্যাসিস্ট্যান্টদের দাবি দেওয়া ছিল, বেতনের দাবি দেওয়া ছিল ইত্যাদি। ওই সময় ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা কোনো টিকার মতে সংযুক্ত হয় নাই, তো এখন এসে তারা সংযুক্ত হয়েছে। কিন্তু সরকারের উচিত ছিল যে মাঠ পর্যায়ে কিন্তু আরও কর্মী আছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আরও এক দল কর্মী আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারে, FWA, তাদেরকে সম্পৃক্ত করা উচিত। তাদেরকে সম্পৃক্ত করলে বরঞ্চ আরও ভালোভাবে কাজটা সম্ভবপর। তারাও মানুষের বাড়িতে যায়, তারাও জানে যে কোন বাড়িতে বাচ্চা আছে। মানে এইখানে ওই আমি আগের কথায় আপনাকে বলছিলাম যে প্ল্যানিংয়ের কিছু সমস্যা আছে। মানে এই টিকাদানের ব্যাপারে মানে একটা ইউনিসেফ বলে যে মাইক্রো প্ল্যানিং দরকার, যে আজকে যে গ্রামে গিয়ে টিকা দেওয়া হবে ওই গ্রামে কয়টা বাচ্চা আছে, কয়টা বাড়ি আছে, খানা আছে, এবং তাদেরকে ঠিক মতে বলা হইলো কিনা, অ্যাওয়্যার করা হইলো কিনা, এবং তারা বাচ্চাগুলোকে নিয়ে আসলো কিনা, এগুলো সবই হলো ওই এর কাজ। সঙ্গে যদি FWA-কে নেওয়া হয় তাহলে কাজটা আরও সুবিধা হবে। তো মানে ওই যে কোথাও না কোথাও ঘাটতি আছে, গ্যাপটা থেকেই যাচ্ছে। সেটা কি পরিকল্পনার গ্যাপ? ডাক্তার জাহিদ রায়হান বলছিলেন কিন্তু আবু জামিল ফয়সাল যে কোথাও প্ল্যানিং এর একটা ঘাটতি আছে। এটা কিন্তু এখন খুব বার্নিং একটা ইস্যু, প্রেজেন্ট গভর্নমেন্ট ওনারা এটা এক্সিকিউট করতে চাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার স্যার, ওনারা গভীরভাবে একটা জিনিস কিন্তু প্ল্যান করছেন এবং এটা কিন্তু আলটিমেটলি এক্সিকিউটেড হবে। স্যার যেটা বললেন যে হেলথ ওয়ার্কারের স্ট্রাইকে গেছে, এখন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা তারা তো ছিল, কিন্তু আমি একজনের কাজ বাদ দিয়ে যদি আরেকজনকে ওখানে নিয়ে আসি, ডেফিনেটলি তারা কিন্তু একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে যে আমার কাজটা আরেকজন নিয়ে যাচ্ছে, আমি কেন এটা হতে দেবো। তখন কিন্তু আরেকটা বড় সমস্যা হতে পারতো। এই জন্য সরকার এখন যেটা প্ল্যান করতেছেন সেটা হলো ফিল্ড লেভেলে কিন্তু আমাদের 3 লেভেলের হেলথ ওয়ার্কার একদম প্রান্তিক ওনারা কাজ করেন, CHCP, হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা তারা, আর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। সরকার এখন এই 3টা গ্রুপকে সরকার এক করে ফেলার প্ল্যান করছেন। এতে কারোর চাকরি যাবে না, তাদের একই কাজ ডেজিগনেটেড থাকবে, তারা ভাগ করে এই কাজগুলো করবে।
দেখা গেছে যে এই যে 3টা গ্রুপের কথা বললাম, এই 3টা গ্রুপের হেলথ ওয়ার্কাররা একই ধরনের কাজ ওভারল্যাপিং করে। এতে কিন্তু ওয়েস্টেজ অফ ম্যান পাওয়ার, ওয়েস্টেজ অফ মানি। সরকার এখন চিন্তা করছে না 3টা আলাদা থাকবেন না, এনাদেরকে একই আমব্রেলার নিচে নিয়ে এসে এনাদেরকে কাজ ভাগ করে দেওয়া হবে এবং তাদের একটা নিজস্ব ওয়ার্কিং টেরিটরি থাকবে। তো আশা করা যে এটা খুব শীঘ্রই এটা পাইলট প্রোগ্রাম হিসেবে 5টা জেলা বেছে নিয়েছেন এবং জিয়াউদ্দিন হায়দার স্যারের সাথে যদি আপনারা কথা বলেন এটা পরিষ্কার জানতে পারবেন। আমি জানি উনি হয়তো কালকে আসবেন আপনাদের এখানে, আপনি বললেন, তো উনি আরও সুন্দর করে জিনিসটা হয়তো ব্যাখ্যা করে বোঝা যেতে পারবে। এটা আমাদের ফিল্ড লেভেলের কিন্তু কিছু লং স্ট্যান্ডিং একটা অ্যানোমালি, এটা চলে আসতেছে এবং আশা করছি এটা কারেকশন হয়ে যাবে। অধ্যাপক ডাক্তার জাহিদ, আমি এটার সাথে একটু সংযুক্ত করতে চাই। এটা তো টিকাদান কর্মসূচির ক্ষেত্রে বললেন একটা সুন্দর সমাধান, কিন্তু হাসপাতালগুলোতে এই যে এরকম জরুরি অবস্থায় যখন এমন হয়, বারবার বলা হচ্ছিল যে স্বাস্থ্যমন্ত্রী বারবার বলেছেন আমরা জনবল দিচ্ছি, দক্ষ জনবল দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাসপাতালের চিত্র মানে একেবারেই এই বাচ্চাদের, আপনি জানেন একজন চিকিৎসক হিসাবে ক্যানোলা করতে অন্তত 1 ঘন্টা সময় লাগার কথা, সেটা 10-15 মিনিটে করতে হচ্ছে, কারণ 2জন নার্স 50টা শিশু রোগীর জন্য, তার মধ্যে কেউ কেউ খুবই খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোর ব্যবস্থাপনায় আমাদের কি দীর্ঘদিনের ঘাটতি, নাকি আপনারা নতুন করে কিছু ভাবছেন? আপনাদের থেকে তো আমরা নতুন কোনো পরিকল্পনা জানতে চাই। এই যে আমাদের যখন আমরা কোভিড পরিস্থিতি সামলাতে গিয়ে দেখেছি, আমরা হাম পরিস্থিতিতেও দেখলাম যে কোভিড থেকে আসলে আমাদের তেমন শিক্ষা হলো না, হামেও আমরা সেই একই ধরনের একটা অস্থিরতার মধ্যে পড়লাম। এখনও কিন্তু আসলে চিকিৎসকদেরও আমরা সেভাবে, মানে তাদেরও আসলে বেশ, মানে তারা এটা ইচ্ছে করে করছে না, এত রুগী। আরেকটা বিষয় আমি একটু যুক্ত করব আপনার সাথে, সেটা হচ্ছে যে এই প্রশ্নটার সাথে, যে এই যে একদম প্রান্তিক জায়গা থেকে সবাই কিন্তু, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিএনসিসি যে ডেডিকেটেড হাসপাতাল, হামে সংক্রমণ ব্যাধি হাসপাতাল, সব জায়গার থেকে রেফার্ড পেশেন্টরা কিন্তু এখানে আসছে। তাহলে আসলে জেলা উপজেলাগুলোর কি অবস্থা? সেখানেও তো চিকিৎসক আছে, সেখানেও তো আছে, কিন্তু সব রেফার্ড এখানে চলে আসতেছে। এই হাসপাতালগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোর ম্যানেজমেন্ট আপনারা কি করবেন চিন্তা করছেন? আচ্ছা, প্রথমে বলি যে বর্তমান সরকার একদম নতুন সরকার, ওনারা কিন্তু একটা ব্যাপারে একদম স্থির একটা সিদ্ধান্তে আসছেন এবং এটা আমি মনে করি যে একদম সর্বোচ্চ পর্যায় থেকে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। সেটা হলো যে বাংলাদেশের মতো এই অর্থনীতির একটা দেশে প্রিভেন্টিভ হেলথ সাকসেসফুল হবে না। আপনি ডেঙ্গুতে আক্রান্ত হলেন, আপনার ডেঙ্গুর আমি চিকিৎসা করলাম, আপনি হামে আক্রান্ত হলেন, আপনার হামের চিকিৎসা আমি করলাম, এইভাবে কিন্তু আমরা সাস্টেন করতে পারবো না। আমাদের টার্গেট হতে হবে হাম যাতে না হয়, ডেঙ্গু যাতে না হয়, সেটার ব্যবস্থা করা, প্রিভেন্টিভ হেলথ। এবং সিরিয়াসলি গভর্নমেন্ট কিন্তু চিন্তা করছেন যে প্রিভেন্টিভ হেলথের দিকে চলে যাওয়ার জন্য, যাতে এইসব অসুখগুলো নিয়ে, ডিজিজগুলো নিয়ে কোনো ক্রাইসিস তৈরি না হয়। কারণ এই ক্রাইসিসগুলো ট্যাকেল করা কিন্তু অনেক ট্রাবলসাম এবং হিউজ মানি ইনভলভমেন্টের প্রশ্ন এসে যায়। সেগুলোর সক্ষমতা আমাদের সবসময় নাও থাকতে পারে। তো সরকার সিরিয়াসলি এটা চিন্তা করছেন যে প্রিভেন্টিভ হেলথ, এবং আমি যে বললাম যে ফিল্ড লেভেলের 3টা গ্রুপকে এক করে ফেলে করা, সেটাও কিন্তু এটারই একটা অংশ। আরেকটা হলো এই যে আপনি বললেন যে সব ঢাকায় চলে আসতেছে, ঢাকায় রুগীরা আসছে প্রথম হলো আতঙ্কগ্রস্ত হয়ে, দ্বিতীয়ত হলো নিজেদের ইচ্ছায়। তারা কোনো জায়গায় কিন্তু ব্যারিয়ার পাচ্ছে না। যেমন বলছে যে টাঙ্গাইল থেকে তাকে পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় না, যেমন আমি বলি, আমরা তো প্র্যাকটিসিং ফিজিশিয়ান, আমি নিউরোসার্জন, একজন খারাপ রুগী আমার কাছে আসলো, যদি আমাকে বলে যে ডক্টর জাহিদ ঢাকা মেডিকেলের এটা চিকিৎসা সম্ভব হবে না, আমি বাইরে কোথাও চেষ্টা করব বা দেশের বাইরে, আমাকে কিন্তু ওনাকে বলতে হয় যে আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি এখানে থাকেন, এটা আমরা বলতে পারি না। আমি কিন্তু তখন পেশেন্টের চয়েসের উপর ছেড়ে দিই, যেহেতু সে ইন্ডিভিজুয়ালি ডিসিশনটা মেক করতে পারে। কিন্তু এটা যদি আজকে ইউকের মতো হতো, ফার্স্ট ওয়ার্ল্ডের মতো হতো, যে না আমি যখন মনে করব যে রুগীটার এখানে হচ্ছে না, আমি তাকে অন্য জায়গায় রেফার করব, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। রুগীরা তাদের নিজের ইচ্ছা অনুযায়ী মুভ করছে। এবং আপনি দেখেন ঢাকাতে আজকে পর্যন্ত মৃত্যুর হার সবচেয়ে বেশি, আক্রান্তের হার সবচেয়ে বেশি। কারণ হলো সবাই কমপ্লিকেশনস যাদের অ্যারেস্ট করতেছে ওরা সব ঢাকায় চলে আসছে, মনে করছে ওখানে গেলে আমি ম্যানেজমেন্টটা পাবো। বাট ইটস নট ট্রু। বরং ট্রান্সপোর্টেশনে সে যে সময়টা নষ্ট করে ফেলতেছে, ওতে বাচ্চা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা এটা ডিসকারেজ করছি। কারণ মিজেলসের প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল পর্যন্ত ম্যানেজমেন্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটালে আছে।
আসলে এইসব বিষয় নিয়ে আরো অনেক বেশি সচেতনতা প্রয়োজন। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে আমাদের সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠে সময় হচ্ছে একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবির সূচনা। আমরা কথা বলছি হাম আতঙ্কের শেষ কোথায়, এমন একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে ছিলেন অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান আছেন আমাদের সাথে, এবং আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল। আমরা তো কথা বলছিলাম, কিন্তু আমাদের সাথে এমন একজন আছেন যিনি আসলে অতি সম্প্রতি তার 4 বছরের কন্যা সন্তান আকিরা, আমরা সবাই সংবাদ মাধ্যমের জন্য তাকে চিনি, তিনি আছেন আমাদের সাথে। আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই, তার ঘটনাটা একটু জানতে চাই, এবং তারও কিছু প্রশ্ন আছে আসলে তার, সেগুলো জানতে চাই। আলামিন ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু এই যে ধন্যবাদ। জি জি, এই যে হাম আতঙ্কের শেষ কোথায়, হ্যাঁ, এবং আপনি বলেছেন যে হাম শব্দটা দেখলেই আপনার এখন আতঙ্ক হয়, হ্যাঁ, আপনার সন্তানের মুখ আপনার চোখের সামনে ভেসে ওঠে, এবং আপনি মনে করেন যে এটা মানে আপনার সন্তান নিষ্পাপ ছিল। আপনি বেশ 9টির মতো হসপিটাল আপনি ঘুরেছেন, তারপরেও আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারেননি। মানে এই যে কেন, বা আপনি আসলে এই যে দোষারোপ মানে আপনি বলেছেন যে আমি আসলে কাকে দায় দিব, কাকে দোষ দিব, সেই জায়গাগুলো একটু শুনতে চাই আমরা। ধন্যবাদ। সর্বপ্রথম হচ্ছে 6 মার্চ, গত মার্চ মাসের 6 তারিখ গেল আমার বাচ্চার হালকা সর্দি এবং জ্বর ছিল। সেখান থেকে 8ই মার্চ সর্বপ্রথম সেখানে ডক্টর নিশ্চিত করেন যে তার নিউমোনিয়া। ওখান থেকে প্রায় 2 সপ্তাহ ভর্তি ছিল। প্রথম ধাপে সে রিকভারি করে বাসায় নিয়ে আসি, এরপরে আবার হচ্ছে আমরা অসুস্থ হয়ে পড়লে আবার হসপিটালে নিয়ে যাই। তো দ্বিতীয় ধাপে যখন ও ভর্তি ছিল তখন ছিল মার্চের 24 তারিখ, একদিন শুধু নিউমোনিয়া ভর্তি ছিল এবং ওটা রিকভারি হচ্ছিল। সর্বশেষ মার্চ মাসের 20 তারিখের পর থেকে হচ্ছে 20, 21, 22, এর মধ্যে হচ্ছে ওর জ্বর 100 ডিগ্রি শরীরে থাকে। ডাক্তার জিজ্ঞেস করে তারা বলতো যে এটা বিভিন্ন কারণে হতে পারে। 24 তারিখে দেখে হচ্ছে আর শরীরে র্যাশ উঠে যায়, চোখ লাল হয়ে যায় এবং মুখের মধ্যে ঘা হয়ে যায়। আর ওই সময় ডক্টর যাদের আন্ডারে ভর্তি ছিল এরা সবাই ছিল হচ্ছে ছুটিতে। যে ডাক্তাররা ছিল এরা আমাদের নিশ্চিত করে নাই যে এটা হাম, এরা বলছে যে এটা র্যাশ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার সন্তানকে আমি হসপিটাল ভর্তি করেছিলাম সর্দি এবং জ্বর নিয়ে। সেখানে ডাক্তার 2 সপ্তাহ তাকে নিউমোনিয়া ট্রিটমেন্ট দিয়েছে। বর্তমানে যে হামের যে সিমটম গুলা ছিল এগুলো আমার মেয়ের সন্তানের শরীরে কিছুই ছিল না। 3য় সপ্তাহে গিয়ে আমার মেয়ে হচ্ছে হামে আক্রান্ত হয়েছে, যেটা আমি অন্য একটা হসপিটালে গিয়ে জানতে পারি। ওই হসপিটালের ডক্টর আমার। এখন আমার প্রশ্ন হলো, যেখানে আমার মেয়ে নিউমোনিয়া এবং নিউমোনিয়া রোগী ছিল সেখানে হামে আক্রান্ত হইলে যে একটা সোয়াসের যে একটা সমস্যাটা, মানে হসপিটাল যে যে ইনফেকশন আর শরীরে চলে আসলো, এটা প্রোটেক্ট করার জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থা এটা হসপিটাল কর্তৃপক্ষের ছিল না বা তারা নেয়নি। এর পরবর্তীতে হিস্ট্রিতে সবকিছু আপনারা জানেন যে দীর্ঘদিন আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি, বিভিন্ন করেছি, সর্বপ্রতি লাইফ সাপোর্টে গিয়ে আমার মেয়েটা মারা গেল। এখন আজকে পর্যন্ত যতটুকু দেখলাম যে 343 জন বাচ্চা হচ্ছে, আর এই পর্যন্ত আপনাদের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মারা গিয়েছে। হয়তো প্রকৃত সংখ্যা আরো কত হবে সেটা আমার জানা নেই। এখন আসলে আমি হসপিটাল আমার বাচ্চাকে ভর্তি করেছিলাম সুস্থতার আশায়, যে আমার বাচ্চা হসপিটাল আমরা মানুষ, আমাদের মধ্যে বিভিন্ন ভাইরাস চলে আসে, আমরা ডক্টর ট্রিটমেন্ট নিই, আমরা সুস্থ হই, এটাই তো আমাদের প্রত্যাশা। সেখানে আমরা ট্রিটমেন্টের করতে গিয়ে বাচ্চার সুস্থতার আশায় সেখানে আমি যে আক্রান্ত এবং আমার বাচ্চাটা আক্রান্ত হলে সর্বশেষ মারাই গেল। এই যে দায়ভার, এটা আসলে কিভাবে এড়ানো যায়? দায়ভার তো চাইলে এড়ানো যায় না। আমরা বিভিন্ন নিউজ পত্র যেটা দেখলাম যে 2025 সালের সেপ্টেম্বরের দিকে ইউনিসেফ যে একটা ক্যাম্পেইন শুরু করতে চেয়েছিল বাংলাদেশ তৎকালীন সরকার, এটা সেপ্টেম্বর থেকে মেবি 2026-এর মার্চ পর্যন্ত এই হামের টিকার যে ক্যাম্পেইনটা চলমান রাখার কথা ছিল, কিন্তু সেটা যে কোনো কারণে তৎকালীন সরকার করতে ব্যর্থ হয়েছে।
যার কারণে হচ্ছে যে আমি একটা না না, আপনি তো আজকে আমাকে আমার এই বলেছিলেন যে আপনার মেয়েও বোধহয় টিকা দিতে জি। গিয়ে টিকাটা পায়নি, তাই না প্রথমে? হ্যাঁ, আমি ওখানে আসতে জি 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 ওখানে আসতেছি। যখন টিকার যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম ধাপে টিকাটা ওর যে বয়স ছিল 9 মাস এবং 15 মাস, এটা আমাদের বলছিল, সেখানে হচ্ছে ও টিকাটা দিতে পারে না যে কোনো কারণে। ওর বয়স যখন 2 বছর পার হয় তখন ফার্স্ট টিকা দেওয়ার জন্য যায়। যার পরে ওখানে থেকে যে দায়িত্বকারী ডক্টর ছিল, ডক্টর বলতে যারা আর কি টিকা দেয় তারা বলছিল যে এই টিকাটা হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। কিন্তু এর 2-3 মাস পরে আমার ওয়াইফ আবার টিকা দেওয়ার জন্য পুনরায় যায়, তখন এই টিকার সংকটটা শুরু হয়। তখন টিকাটা অ্যাভেলেবল ছিল না, কিন্তু যথেষ্ট চেষ্টা ছিল। যে মুহূর্তে আমরা দেওয়ার জন্য আগ্রহ ছিলাম, ওই সময় আমরা টিকাটা পাইনি। এটা কয়েকবারই যাওয়া হয়েছে সেটা কবে দেওয়ার জন্য। একটা জিনিস। সেই তারিখটা কি একটু বলতে পারবেন, সেটা কবে? সেটা 24-এর শেষের দিকে হবে, এবং আমার জ্ঞানের বাড়িতে 2025-এর ফার্স্ট তখনও যাওয়া হয়েছে। 24-এর শেষের দিকে। ঢাকা এবং গ্রাম দুই জায়গায় ট্রাই করা হয়েছিল নেওয়ার জন্য। আমার যে ছোট সন্তান বর্তমানে ওর কিন্তু সরকারি যতগুলো টিকা আছে এগুলো আমরা দেওয়া হয়েছি, সাথে হামের যে 2টা ডোজ সেটাও দেওয়া হয়েছি, সেই সাথে ইনফ্লুভ্যাক সেটাও দেওয়া হয়েছি। আরো যদি মানে এদিক থেকে আমাদের কোনো চেষ্টা কমতি ছিল না, কিন্তু মেয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ওই যে বললাম, first আমরা চেষ্টা করেছি, একটু লেট হয়েছিল, কিন্তু পরবর্তী যখন আমরা চেয়েছি তখন আমরা পাইনি। আচ্ছা, আমাদের কাছে না পরিষ্কার আপনার প্রশ্নগুলো, আমরা একটু আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম কথা অধ্যাপক ডাক্তার রায়হান, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বলছিল, আমি আপনাকে বারবার এই কথাটা বলছিলাম, হসপিটাল থেকে হামে আক্রান্ত হচ্ছে, সেই জায়গাটা একটু মানে এই যে ওনার প্রশ্ন, উনি একজন ভুক্তভোগী, ওনার 4 বছরের ফুটফুটে কন্যা সন্তান পৃথিবী থেকে হারিয়ে গেল, আসলে যার যায় সেই তো বুঝে, তার আসলে অনেক কিছুই মনে হবে, বা সেই টিকাটা পেলো না। তিনি বারবার আমাদেরকে বলছিল, আমরা যখন প্রতিবেদন করতে গিয়েছি তখন বারবার বলেছে যে এই দোষ তো আমার না, এই দোষ তো আমার সন্তানের না, এই দায় তো রাষ্ট্রের। তিনি কিন্তু বারবার সেটাই বলার চেষ্টা করেছেন, একজন সহজ সরল মানুষ। আসলে দায়টা কার? দায়টা আসলে কে নিবে আসলে? দায়টা তো আমাদের সবার, আমাদেরই দায় নিতে হবে। আমরা এই দেশের আমরা সবাই দায় নেব এটার। এই বাচ্চাটার মৃত্যুটা কাঙ্ক্ষিত না। বাচ্চাটার যদি ভ্যাকসিনেশন হতো হয়তো বাচ্চাটা আক্রান্ত হতো না। আমি আলামিন সাহেবের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা জানায় বলছি যে এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। উনি ফিল করতেছেন ওনার সন্তান হারানোর যে কষ্টটা, সেটা আমরা হয়তো ফিল করছি না, আমরা হয়তো সহমর্মিতা জানাতে পারি। তবে এখানে একটা বিষয় উনি যেটা অ্যাড্রেস করছেন, আমি ওনার বক্তব্য খুব ভালো করে আমি শুনলাম। সেটা হলো যে ওনার অ্যাকচুয়ালি বাচ্চার হামের লক্ষণাদির চিকিৎসাটা হয়েছে এবং ডাক্তাররা এক পর্যায়ে বলছেন যে আপনার বাচ্চাটা হামেই আক্রান্ত ছিল। অ্যাকচুয়ালি পেডিট্রিশিয়ান যারা হামের রোগের চিকিৎসা করেন ওনারা কিন্তু কনফার্ম করে, ডিজিজ কনফার্ম করে ওনারা চিকিৎসা করেন না। এর লক্ষণগুলো এতটাই স্পষ্ট থাকে, হামের চিকিৎসাই শুরু হয়ে যায়। এবং হামের প্রাথমিক যে চিকিৎসা সেটা কিন্তু খুবই সাধারণ চিকিৎসা। বাচ্চার জ্বর কমায় রাখতে হবে, বাচ্চাকে পুষ্টিকর খাবার দিতে হবে, প্লেন্টি অফ ওয়াটার ইনটেক করতে হবে, এইগুলো ট্রিটমেন্ট। তারপরে কমপ্লিকেশনস যখন শুরু হবে, যদি হয়, সেটার জন্য স্পেশালাইজড ম্যানেজমেন্ট, নিউমোনিয়া, এনকেফালাইটিস বা অন্য কিছু হলে কনজাংটিভাইটিস, সেগুলোর আলাদা ট্রিটমেন্ট, সেগুলোর স্পেশালাইজড ট্রিটমেন্ট। সুতরাং ওনাকে ক্লিয়ারলি বলা হলো না, জানানো হলো না, এটা হয়তো এটা পার্ট অফ কাউন্সেলিং, এটা ওনার জানার এবং বোঝার রাইট ওনার ছিল। সেখানে হয়তো কিছুটা ব্যত্যয় ঘটছে, কিন্তু চিকিৎসার কিন্তু আমি মনে করি না যে কোনো ঘাটতি হচ্ছে। ডাক্তাররা বাচ্চার যখন কমপ্লিকেশন শুরু হয়েছে ওটাকে হয়তো নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। তো সেই নিয়ন্ত্রণে আনার ক্ষমতাটা তো ডাক্তারদের একক ইয়েতে না, এটা হয়ে যায়, এটা হতেই পারে, এটা অ্যাকসেপ্টেড, এই কমপ্লিকেশনস এবং কমপ্লিকেশনস থেকে মৃত্যু। আরেকটা জিনিস হলো এই যে আজকে দেখেন একটা লাইভ প্রুফ যে 24 সালের শেষে যদিও উনি দেরি করছেন, যে কোনো কারণে হোক, হয়তো বাচ্চাটা অসুস্থ ছিল, 2 বছরে যখন দিতে গেছেন সেটা হলো 24 সালের শেষের দিকে, তখন ওনাদেরকে বলা হয়েছে যে ভ্যাকসিন নাই। 25-এ না, 24-এর শেষের দিকে, 24 শেষে উনি আরেকবার ট্রাই করছেন, তখন উনি ভ্যাকসিন পান নাই। তো এটা তো এই যে আমরা যে কথাগুলো বলে আসতেছি যে ওখানে একটা ভ্যাকসিনেশন ফেলিওর ছিল,
এটা তো প্রুফ হলো যে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া যায়নি এবং এটার কারণে হয়তো বাচ্চাটা জটিলতার মধ্যে পড়ে মারা গেছে। আরেকটা জিনিস আমি বুঝছি না যে সেটা হলো যে উনি 7-8টা হসপিটালে যে উনি পেশেন্টটাকে শিফট করলেন, 9টা হসপিটাল উনি কেন করলেন এটা আসলে আমার খুব জানার এটা ইচ্ছা, কারণ এরকম তো হওয়ার কথা না। উনি আমাদেরকে বলেছে আসলে সুস্থ হচ্ছিল না বাচ্চাটা, জ্বর, ঠান্ডা, ডিসেন্ট্রি শুরু হয়ে যাচ্ছিল, মুখের ঘাটা খুব ছড়িয়ে গিয়েছিল, তিনি সেভাবে বলেছে। মানে বাবা মার এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্ন এখানে একটা মানে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হলো যে এটা ডাক্তাররা রেফার করছেন না রুগী নিজের ইচ্ছায় বাচ্চাটাকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে শিফট করছেন, এবং সেটা যদি উনি করে থাকেন তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি বাচ্চাটা অনেকখানি খারাপ হয়ে যাওয়া এবং মৃত্যুর পথযাত্রী হওয়ার পেছনে এটা একটা কারণ অবশ্যই। কারণ আমি রুগী শিফট করা ওনার এইভাবে এতগুলো হসপিটাল শিফট করা উচিত হয় যদি না চিকিৎসক রেফার করে। হ্যাঁ, চিকিৎসক রেফার করার কথা না যদি না তার আইসিইউ সাপোর্ট লাগে না। আপনার কাছে আমি যেটা শুনলাম যে উনি প্রায় 3টা আইসিইউতে উনি ছিলেন, সুতরাং এক আইসিইউ থেকে ওনার বাচ্চাটার সাপোর্ট উইথড্র করে আমি আরেকটা আইসিইউতে নিয়ে যাব, এটা আই নেভার এভার বিলিভ এটা কোনো ডাক্তার সাহেব এটা করবেন। এটা একটা কারণ। এটা একটা আসলে বারবার আমরা যেটি বলছি যে আমাদের সব জায়গায় কিন্তু সচেতনতা তৈরি করতে হবে, নিজস্ব সিদ্ধান্ত না নেওয়া এবং চিকিৎসকদের উপর আস্থা এবং বিশ্বাস রাখা। সেই প্রসঙ্গে আমরা অন্য একদিন হয়তো কথা বলবো। আবু জামিল ফয়সাল, আমি একটু আপনার কাছে আসতে চাই যে অনেক ধরনের রিউমার হয় এরকম আউটব্রেক যখন হয়, কোভিডের সময় আমরা দেখেছি কেউ কেউ বলছে যে আচ্ছা টিকা কি বুস্টারটা নিলে, অনেকে বলছে আবার র্যাশ উঠে যাচ্ছে, কেউ কেউ বলছে যে এটা থেকেই অনেকের মাথায় দোষ, এরকম মানে তারা তো আসলে এনকেফেলাইটিস বলতে পারে না, সেরকম একটা বলছে। কেউ বলছে যে হামেরই অন্য একটা ভ্যারিয়েন্ট শুরু হয়েছে যে কারণে বাচ্চারা মারা যাচ্ছে। অনেকের একদম হাম হয়ে মনে হচ্ছে বার্ন হয়ে গেছে, শরীরটা পুড়ে গেছে, কালো কালো হয়ে ছোপ ছোপ দাগ, এবং এই যে হামের আরও ভ্যারিয়েন্ট আসছে। এত আপনারা তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই জায়গাটা থেকে একটু বলবেন এই যে রিউমারগুলো, সেগুলো তো আমাদেরকে অনেকটা পিছিয়ে দেয় চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে। আমরা তো সঠিক যে পদ্ধতিটা, কতজন আমরা সেই জায়গাটায় আসতে পারি? অবশ্যই। এবং এই জায়গায় কিন্তু মানে সবচেয়ে রিউমার ছড়াচ্ছে ফেসবুক। মানে ফেসবুকে কত ধরনের মানে অপব্যাখ্যা, বিভ্রান্তিকর তথ্য ইত্যাদি ইত্যাদি ছড়াচ্ছে। সেই জন্যই মানে এইখানে মানুষকে বারবার বলা, যেটা ডক্টর জাহিদ বলতেছিল, যে এইখানে ডাক্তার যদি রেফার না করে, সে নিজের ইচ্ছা মতো যদি নিয়ে 3-4 জায়গায় ঘুরে, তো এইটার তো দায়িত্ব তো আর সরকারের বা ডাক্তারের হইতে পারে না। সেই জন্য মানুষকে এইসব বিষয়ে বারবার করে বলতে হবে, সচেতনতা বাড়াতে হবে। যত রকমের তথ্য আছে সেটার সঠিক তথ্য দিয়ে মানুষকে বলতে হবে যে না, এই যে তথ্য বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা এই জিনিস, এটাতে আপনারা আতঙ্কিত হবেন না। এখানে কিন্তু অনেকটা আতঙ্ক কাজ করছে, তার ভয় কাজ করছে যে এই হাসপাতালে চিকিৎসা হবে না, এখানে থাকলে হবে না, আমাকে আরেক হাসপাতালে যেতে এবং হবে। সব সময় আমরা দেখি প্যান্ডেমিকের সাথে একটা ইনফোডেমিক হওয়ার একটা, অবশ্যই ইনফোডেমিক এখন যেভাবে চলছে, পার্টিকুলারলি টিকা দেওয়ার বেলায় একটা দল আছে, এটা আমেরিকাতে আছে, সারা পৃথিবীতে আছে, যারা নাকি টিকাতে বিশ্বাস করে না। যারা টিকা দিলে বলে যে সাইড ইফেক্ট হবে, এই হবে, আরও রিয়াকশান হবে, ওই রিয়াকশানে তোমার বাচ্চা মারা যাবে। মানে এই সব কিছুরই বিরুদ্ধে মানে আমাদেরকে মানে মাইক লাগায়ে গলা ফাটায়ে বলা উচিত যে না, এটাই না, আপনারা আতঙ্কিত হয়েন না। মানে এইখানেই আমাদের বোধহয় আরও সচেতন হওয়া উচিত ছিল। সরকারের না, এটা প্রাইভেট সেক্টরেরও এখানে ইনভলভমেন্ট আছে। প্রাইভেট সেক্টর থেকে যদি এই কথাগুলো বলতে থাকতো, বলতেই পারতো, টেলিভিশনে যদি এইগুলো যদি প্রচার করতে থাকতো, করতেই পারতো। তো সেইখানে আমরা কিন্তু প্রাইভেট সেক্টরের কোনোই ভূমিকা দেখতে পাচ্ছি না। ইভেন সরকার যদি একটা কথা কি বলতো যে আপনার বাসার পাশেই একটা প্রাইভেট প্র্যাকটিশনার আছে, জিপি আছে, ডাক্তার আছে, তার সঙ্গে একটু কথা বলেন, কেননা তাকে টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে হচ্ছে একটা ডাক্তার পাওয়ার জন্য। তো মানে এইখানে ওই যে প্রাইভেট সেক্টর সম্পৃক্ততা, এইটা বোধহয় খুব বেশি ভীষণভাবে দরকার ছিল।
এখনও সময় আছে, এখনও প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা উচিত এবং আমাদেরকে আরও বেশি করে সচেতনতার কথাই বলা উচিত, মানুষকে ভয়ের থেকে মুক্ত করা উচিত। এই টিকার কোনো সাইড এফেক্ট নাই, রিয়াকশন নাই, এটাই বলা উচিত। মানে অনেক কিছু কিন্তু এখনও করণীয় আছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা মূলধারার গণমাধ্যম যে রিপোর্টগুলো করে তার চেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে অন্যান্য মাধ্যমে যে বিষয়গুলো ঘুরে বেড়ায় সেগুলোর প্রতি মানুষের আস্থা বেশি থাকে, কারণ আমরা তো আপনাদের বক্তব্য দিয়ে আমরা রিপোর্ট করি, কিন্তু আসলে সেগুলো দেখলেও কিন্তু মানে জনসচেতনতা তৈরি হয়। আমি আবার একটু অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হানের কাছে ফিরবো, যে এই যে আমরা বারবার বলছি জনসচেতনতা এবং সামাজিক সম্পৃক্ততা, এগুলো গড়ে তোলার ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সরকারের পক্ষ থেকে? এটা মানে জনসচেতনতার জন্য যে ফর্মাল অ্যাপ্রোচ, সেই ফর্মাল অ্যাপ্রোচটা আমরা কিন্তু এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের কারণে আমরা কিন্তু ওইভাবে যে একটা টেলিভিশনে নিয়মিত একটা স্ক্রলিং করা বা মাইকিং করা, এগুলো হচ্ছে কোনো কোনো জায়গায়, কিন্তু খুব যে একদম অর্গানাইজড ওয়েতে করা হচ্ছে সেটা না। তবে আসার কথা হলো যে আপনি যখন একটা কোনো প্রবলেম অ্যাড্রেস করবেন, সেই অ্যাড্রেসিং পয়েন্টগুলো, অ্যাড্রেসিং ইস্যুসগুলো একটা বা দুইটা থাকলে সবচেয়ে ভালো। আমাদের কিন্তু এখন একটাই টার্গেট, যে 100% ভ্যাকসিনেশনটা অ্যাচিভ করা। 1,80,00,000 টার্গেট আমরা 20 তারিখের মধ্যে আমরা শেষ করব। তো সেটা কিন্তু আমরা সাকসেসফুলি, ধরেন প্রায় আমাদের এখন আজকে পর্যন্ত আমাদের অ্যাচিভমেন্ট প্রায় 92% টোটাল অ্যাচিভমেন্ট, এবং 20 তারিখের মধ্যে আমরা আশা করি যে 100% না হলেও আমরা 98, 90 বা 6 এরকম অ্যাচিভ করে ফেলবো। তো এটার অর্থই হলো যে যাদের বাচ্চাদের টিকা নেওয়ার দরকার, এনারা কেউই কিন্তু বাসা থাকছেন না, সবাই চলে আসছেন। সুতরাং আমার এখন এই মুহূর্তে সচেতনতার জন্য আলাদা কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই, বরং বাচ্চাগুলোকে যাতে আমরা টিকা কেন্দ্রে নিয়ে আসতে পারি সেটার জন্য আমরা এফোর্ট দিচ্ছি, যে আপনারা আসেন, এবং ডেলিবারেটলি তারা আসতেছেন, কেউ ঘরেও থাকছেন না। এবং প্রুফ, এটা ডকুমেন্ট, যে আমাদের প্রায় 93-94% অ্যাচিভমেন্ট হয়ে গেছে অলরেডি। এটা বেশ একটা সম্ভাবনার কথা আমরা শুনলাম। একটু আবু জামিল ফয়সাল, আপনার কাছে জানতে চাই, আমরা যে প্রশ্নটা সবচেয়ে বেশি শুনি, যে শিশুরা 2-3 বছর আগে ভ্যাকসিন দিয়েছে কিংবা যারা অলরেডি ভালো আছে, সুস্থ আছে, তারা কি আবার এটাকে এই যে আবার যে ডোজটা, যেটাকে আমরা বুস্টার ডোজ বলছি, তাদেরকে, এখন তো মহামারী শুরু হয়েছে, তাদের কি সেই ডোজটা নেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই সরকার তো বলছেই যে 5 বছর পর্যন্ত, মানে নেক বা না নেক, আগে নেওয়া থাকুক বা না থাকুক, অবশ্যই তাকে নিতে হবে। এবং এটা তো মানে আমরা শুধু খালি নর্মাল ভ্যাকসিনেশন চালাচ্ছি না, আমরা এখানে ক্যাম্পেইনও চালাচ্ছি। ক্যাম্পেইন মানেই হইল যত বাচ্চা আছে 5 বছরের মধ্যে, সব বাচ্চাদেরকে আমরা কভার করব। এবং সেই সব বাচ্চাদেরকে কভার করার ওই যে 1,80,00,000, মানে এইটা তো আর এখন ওই চিন্তার কোনো কথা নাই যে আমার বাচ্চার বয়স তো 4 বছর, এখন কি নেব কি নেব না। ওইটার জন্য ওই যে সচেতনতা বাড়ানো, বা আমি যেটা নাকি বারবার বলছিলাম, মানে ওইটার প্রতিও নজর দেওয়া উচিত। যদিও ডক্টর জাহিদ বলছে যে আমাদের এখন উদ্দেশ্য হলো যে মানে ওই 92% বা 95% কভারেজ মানে বাড়ানো, কভারেজ অ্যাটেইন করা। তো ওইটা অ্যাটেন্ড করা হবে, কিন্তু ওইগুলা যদি সঙ্গে আমরা চালাতাম, ওই ইনফোডেমিক্স বা ইত্যাদি, ওইগুলাকে রোধ করার জন্য যদি আমরা প্রচার চালাতাম, তাহলে হয়তো বা এই কথাগুলো আর আসতোই না, এই গুজবগুলো ঘটতোই না। একটু আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে হাম সংকট মোকাবেলায় প্রশাসনের ভূমিকা আপনারা কিভাবে দেখছেন, এবং কোন জায়গাগুলোতে ব্যর্থ মনে হয়েছে, যে না এই জায়গাগুলোতে প্রশাসন মানে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে? ব্যর্থতা বলবো না, আমি বলবো যে প্রশাসনকে আরও হয়তো বা অন্যভাবে ইয়ে করা উচিত ছিল। এই ধরনের ক্রাইসিসে, এপিডেমিক যখন হয়, তখন বলা হয় দি হোল অফ দি গভর্নমেন্ট শুড বি ইনভলভড। হোল অফ দি গভর্নমেন্ট বলতে বোঝায় যে আপনি দেখেন গ্রামে যে লোকাল গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনার ইউনিয়ন কাউন্সিল ইত্যাদি, যদিও এখন মানে কোনো নির্বাচিত কোনো ব্যক্তি নাই, কিন্তু ওদেরকে ইনভলভ করা, রিলিজিয়াস লিডারদেরকে ইনভলভ করা, আপনার স্কুল টিচারদেরকে ইনভলভ করা, মানে হোল অফ দি গভর্নমেন্ট যদি ইনভলভ হইতো। আজকে সোশ্যাল ওয়েলফেয়ারের মিনিস্ট্রির লোকজন আছে ফিল্ডে, আপনার মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের লোকজন আছে ফিল্ডে,
দে কুড হ্যাভ বিন ইনভলভড। এবং তাহলেই কিন্তু ওই যে মানে একমাত্র মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের এত যে সমস্যা, এগুলো কিছুটা লাঘব হইতো। তো যাই হোক, এখন মানে আশা করতেছি যে আমরা মানে এগুলো আস্তে আস্তে আরও হবে, যে হোল অফ দি গভর্নমেন্ট অ্যান্ড হোল অফ দি সোসাইটি, মানে এই ধরনের এপিডেমিকেই বলা হয় যে সামাজিক সম্পৃক্ততা দরকার, সরকারের সবারই ঝাঁপায় পড়া দরকার, তাহলেই কিন্তু মোকাবেলা করতে সুবিধা। আমরা মানে এটা তো একটা মানে সাংঘাতিক রকমের অবস্থা, মোকাবেলা করতে হইলে কি করা দরকার, সব ধরনের অস্ত্র এবং সব ধরনের সৈন্য সামন্ত নিয়োগ করা উচিত সংকট উত্তরণের জন্য। জাহিদ, একটু আপনার কাছে আবার জানতে চাই যে মহামারী মোকাবেলায় আর কি কি পদক্ষেপ নিয়েছে সরকার বা নিতে যাচ্ছে? আচ্ছা, তার আগে বলি, আপনার আগের যে প্রশ্নটা যে ভ্যাকসিনেশনের আওতায় কারা আসবে, এটা আমি আরেকটু ক্লিয়ার করি স্যারের সাথে। সেটা হলো যে 6 মাস থেকে 59 মাস পর্যন্ত, মানে 5 বছর সবাই ভ্যাকসিন নেবে, ইরেসপেক্টিভ অফ ভ্যাকসিনেটেড অর নট। ভ্যাকসিন নিয়ে থাকুক বা না নিয়ে থাকুক, শুধুমাত্র 28 দিনের ভেতরে যদি কেউ নিয়ে থাকে, 28 দিনের ভেতরে, তাহলে ওই বাচ্চাটার আর ভ্যাকসিনেশনের দরকার নেই। 28 দিন পরে সে আবার নিতে পারবে। এটা একটা মানে স্ট্রিক্ট ক্লিয়ারিফিকেশান। কিন্তু সবাই নেবে, সে একটা নিক, 2টা নিক, 3টে নিক, 4টা নিক, যাই নিক, এই প্রোগ্রামে সে ভ্যাকসিন নেবে, যদি না সে 28 দিনের মধ্যে না নিয়ে থাকে। পরিষ্কার কথা। 2 নম্বর হলো যে এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট, র্যাশ, এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু, বাচ্চাদের ক্ষতি হয়ে যাচ্ছে, বাচ্চা বাঁচবে না, এগুলো সব অপপ্রচার। এগুলো কোনো কিছুই মাথার মধ্যে নেওয়া যাবে না। প্রত্যেকটা বাচ্চার বাবা মাকে চিন্তা করতে হবে যে ভ্যাকসিন না নিলে আমার বাচ্চাটা মৃত্যু ঝুঁকির মধ্যে পড়তে পারে, সে মেজেলসে আক্রান্ত হতে পারে, সুতরাং আমাকে এটা নিতেই হবে। এখানে আমার কোনো সেকেন্ড অপশন নাই, আমাকে কেন্দ্রে যেতে হবে, ভ্যাকসিন নিতে হবে, যেতে হবে। এটা হলো ভ্যাকসিনেশনের ক্ষেত্রে ব্যাখ্যাটা। এটা এখন কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা সবাই মেনে নিচ্ছেন, এটা ওনারা সবাই বুঝছেন, না হলে আমাদের এই অ্যাচিভমেন্টটা তো এক্সেলেন্ট অ্যাচিভমেন্ট হতো না এই অল্প কয়েকদিনে। এবং 20 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা এটা ফুললি আমরা এটা অ্যাচিভ করতে পারব। আরেকটা যেটা বললেন, মহামারী মোকাবেলায় আর কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার? মহামারী মোকাবেলায় অ্যাকচুয়ালি এটা কিন্তু মহামারী হিসেবে ডিক্লেয়ার হয় নাই, এবং একটা ডিজিজ কন্ডিশনের যদি আমরা এটা মহামারী হিসেবে ডিক্লেয়ার করতে চাই, যতগুলো ক্রাইটেরিয়ার উপর বেসিস করে করতে হয়, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু সাপোর্ট করে না। কারণ আমি বলি, এরকম কথা হচ্ছে যে সরকার মহামারী ডিক্লেয়ার করছে না, করলে আরও আতঙ্ক ছড়ায় পড়বে, জিনিসটা কিন্তু এরকম না। মহামারীর স্ট্যাটাস যদি একটা ডিজিজ কন্ডিশন পেয়ে যায়, তাহলে ওটা কিন্তু গোপন করার কিছু নাই। কেন নাই? এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এবং একটা পর্যায়ে দেখা যাবে যে আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি না। সুতরাং এটা আমি যে মহামারী হিসেবে ডিক্লেয়ার দেবো, যে ক্রাইটেরিয়াগুলো এবং ডিজিজ কন্ডিশন, আক্রান্তের হার, তার সাথে মৃত্যুর হার, রিকভারির হার, এগুলোর কিন্তু একটা ক্রাইটেরিয়া ফুলফিল করেই কিন্তু আমাকে মহামারী ঘোষণা করতে হবে। এগুলো সবগুলোই অলমোস্ট এখানে অনুপস্থিত। সুতরাং সরকার মহামারী ঘোষণা করছে না, এটার পেছনে কারণ আছে। মহামারী হয়ে গেছে কিন্তু ঘোষণা করছে না, এটা সর্বৈব একটা মিথ্যা কথা, অপপ্রচার। এখন মহামারীকে আমরা অ্যাড্রেস করছি না, আমরা অ্যাড্রেস করছি মেজেলসের আউটব্রেক বর্তমান যে। বাট এটার জন্য আরও কি করা উচিত? অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমরা কিন্তু সর্বোচ্চটাই করে ফেলছি, এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা, এই যে স্যার যেটা খানিকক্ষণ আগেই উনি বললেন যে মেজেলসে তো বাচ্চা মারা যায় না, বাচ্চা মারা যাচ্ছে কমপ্লিকেশনসে। সেই কমপ্লিকেশনসগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের সক্ষমতার ভেতর যেখানে যতটুকু করার আমরা কিন্তু করছি। অনেক জায়গায় আমরা আইসিইউ চালু করছি, ওখানে নতুন আমরা ম্যান পাওয়ার দিছি, সেখানে কার্যক্রম চলছে। অনেক দিনের 1-2 বছর ধরে এক একটা আইসিইউ ইউনিট বন্ধ হয়েছিল, সেগুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় চালু করছে। মানে এত অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায়, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে একেবারে সময় নেই। আমি খুব ছোট করে জানতে চাইবো যে হামাতকের শেষ কথা আলোচনায় ছিলাম আমরা, সামনে ডেঙ্গু মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, খুব ছোট করে দুজনের কাছে অল্প করে যা আমরা কি আসলে প্রস্তুত সেটির জন্য? আবু জামিল ফয়সাল, আপনি কি মনে করেন? ডেঙ্গুর জন্য আমাদের আগের যে এক্সপিরিয়েন্স আছে, আমার তো মনে হয় যে আমরা প্রস্তুত। কেননা আগের এক্সপিরিয়েন্স, আমরা গত বছরের যে এক্সপিরিয়েন্স বা তার আগের বছরের
ডেঙ্গুতে প্রচুর লোকজন আক্রান্ত হয়েছে এবং মারাও গেছে। এবং ডেঙ্গুতে এইখানে একটা আবার মাঝখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো মশা। এবং মশা মারার জন্য যে 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 মানে সংস্থা দায়ী, যাকে দায়িত্ব দেওয়া আছে, মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্ট, তাকে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। তাকে সঠিকভাবে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা জাহিদ রেহানের একটু ছোট করে শুনবো। ডেঙ্গু ডেঙ্গু এটা আপনি এটা অ্যাড্রেস করতে হবে সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, লোকাল গভর্নমেন্টকে। পরিষ্কার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শকদের। এই ছিল ইস্পাহানী মির্জাপুর চা মুক্তকণ্ঠে। আপনারা এতক্ষণ শুনেছেন আমাদের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।